জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এই আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। স্বৈরাচারের মতো বিএনপি ঠেকাও রাজনীতি শুরু করেছে একটি পক্ষ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে যখন নির্বাচনের কথা বলছে সরকার, তখন নির্বাচন নিয়ে কোনো পক্ষের নিত্য নতুন শর্ত ও প্রস্তাবনা জনমনে প্রশ্ন তৈরি করেছে। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, প্রতিপক্ষরা বলছে বিএনপির সংস্কার চায় না, কিন্তু সংস্কারের কথা সবার আগে বিএনপি বলেছে। অনেকে বলে আমরা নাকি সংস্কার চাই না, আমাদের প্রতিপক্ষরা বলার চেষ্টা করে। অথচ এই সংস্কারের বিষয়টা, এই যে কনসেপ্ট, এটা প্রথম কিন্তু 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে নিয়ে এসেছিলেন এবং সেখানেই তিনি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলেছিলেন। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ নির্বাচন, যা থেকে উত্তরণের সর্বোচ্চ পন্থা সংখ্যানুপাতিক পদ্ধতি। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের কথা বলেন। তিনি আরও বলেন, পিআর ছাড়া জামায়াত নির্বাচনে যাবে না, এটা বলার সময় আসেনি। এ সময় ইসির সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আপত্তির কথাও জানান তিনি। হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো জামায়াত দিয়েছে সেগুলো নিশ্চিত করে নির্বাচনে যেতে হবে সরকারকে। তিনি বলেন, জনগণ চাইলে পিআর পদ্ধতিতে সরকারকে যেতেই হবে। পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি। জনগণ মনে করছে, জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই। সময় এটা কথা বলবে। মাঠে ময়দানে আমরা সেই পিআর নিয়ে আমাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের কাছে ক্যাম্পেইনে যায়, এই বক্তব্য তুলে ধরছে। এআই এর অপব্যবহার রোধে সবাইকে সতর্কতার সঙ্গে লড়াই করতে হবে। একইভাবে জাতির সামনে সঠিক তথ্য উপস্থাপনে সবার সহযোগিতা আহ্বান জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যায় ইসি ও নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য, আস্থা ও গ্রহণযোগ্যতা নিশ্চিতে অফিসিয়াল ইউটিউব চ্যানেলের উদ্বোধনীতে তিনি একথা জানান। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চান সিইসি। ইদানিং একটা বড় চ্যালেঞ্জ যাচাই বাছাই শেষে ডাকসু নির্বাচনের জন্য প্রাথমিকভাবে প্রার্থিতা টিকেছে 462 জনের, আর স্থগিত হয়েছে 47 জন প্রার্থীর। যারা তারা আপিল করতে পারবে 23 আগস্ট পর্যন্ত। এর মধ্যে শুধু ভিপি পদের জন্য লড়বেন 48 জন শিক্ষার্থী। হলগুলোতে 13টি পদের বিপরীতে বৈধ প্রার্থী 1108 জন। বৃহস্পতিবার রাতে এইসব হালনাগাদ তথ্য জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। 462 যারা প্রাথমিক বৈধ প্রার্থী, প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে 47। বিপি পদে ছাত্র 43 জন, ছাত্রী 5 জন, মোট 48 জন। সাধারণ সম্পাদক পদে জিএস 18,
ছাত্রী 1, মোট 19 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানির সময় শেষ হয়েছে। শেষ দিন বৃহস্পতিবার 2 শতাধিক শিক্ষার্থী ফর্ম সংগ্রহ করেন। 299 জনের মনোনয়ন ফর্ম সংগ্রহের বিপরীতে জমা হয়েছে 264টি ফর্ম। 11,919 ভোটের বিপরীতে জাকসুতে মোট 25টি এবং হল সংসদে 13টি পদে নির্বাচন হবে। গত সোমবার থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও লড়ছেন অনেকে। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে তৎপর ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বাম সংগঠনগুলো। প্যানেল গোছাতে রাত দিন এক হয়ে বৈঠক করছেন তারা। আসন্ন জাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে 3 দিন সেনা মোতায়েন চাই জাকসু নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে 13 সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, অনুষ্ঠান, কর্মসূচি ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু এবং হল সংসদের প্যানেল সেটি ইতিমধ্যে আমরা চূড়ান্ত করেছি, কিন্তু ঘোষণা করি নাই। আমরা ঘোষণাটি হয়তো খুব শীঘ্রই আমরা ঘোষণা করব। আর এখন পর্যন্ত আমরা নির্বাচন হল সংসদ এবং জাকসু কেন্দ্রীয় সংসদে আমরা এককভাবে নির্বাচন করব। বিশেষ করে ছাত্রলীগীয় স্টাইলে যে রাজনীতি এবং 5 আগস্টের পরের যে রাজনীতি দেখেছে যে কিছু ছাত্র সংগঠন আসলে ওই পুরনো কালচার থেকে বের হতে পারে না, কিন্তু ছাত্র শিবির এখানে এক্সেপশনাল ছিল। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হচ্ছি না। আমরা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের আমাদের জোটে নিয়েছি, যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে। কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 2 কলেজের মোট 10 জন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে এবং সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয়। এ সময় রমনা জোনের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম জানায়, আগামী রোববার 3 কলেজের প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে এ ধরনের ঘটনার বন্ধে উদ্যোগ নেওয়া হবে। সমস্ত বাসের স্টেশনটা ওইখানে গেলে ওদের মুখে আবার ওইটা ছাড়াও আসতে পারে। এইবার আজকেও 2টা বাসে আঘাত করছে এটুকু শুনছি। আর আমাদের ইনোসেন্ট যে ছেলেগুলো অর্থাৎ বিজ্ঞান কলেজে পরীক্ষা দিয়ে আসতেছে, ওদের মারামারি খবর যায় না, ওদেরকে ধরে ধরে মারছে। এইটা আমরা আসলে পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের একটু বসতে হবে, বিশেষ করে ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ। এই 3টা কলেজ নিয়ে আমরা আগামী রবিবার সোমবার থেকে একটু বসবো। আবারও এর আগেও বসেছিলাম, এবার স্টুডেন্ট সহ বসবো, যেন এদের এই ছোট ছোট বিষয় নিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে এটা যেন না ঘটে। রাজস্ব নীতি বিভাগ উন্মুক্ত ও ব্যবস্থাপনা বিভাগের শীর্ষ পদে রাজস্ব ক্যাডারে কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিধান রেখে এনবিআরকে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে 10টি সংস্কার কমিশনের 367টি সংস্কার প্রস্তাব শিগগিরই বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বৈঠকে সিদ্ধান্ত জানান প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি আরও জানান, পাকিস্তানের সঙ্গে 5 বছর মেয়াদী ভিসা অব্যাহতির চুক্তি হয়েছে, যার আওতায় কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা বিনা ভিসায় উভয় দেশ ভ্রমণ করতে পারবেন। আমরা আরো 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। এর ফলে যারা আমাদের গভর্নমেন্টে যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন, তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে ইন্টারন্যাশনাল ফোরামে যে বাইরে যে তারা যেই হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার যেটা ফেস করেছে বা জেনোসাইড যেটা ফেস করেছে, তাদের কথাটা বা ইন্টারন্যাশনাল ফোরামে আসাটা অনেক ক্ষেত্রেই কষ্টকর। 3টা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি। তার প্রথমটা হচ্ছে এই 24 তারিখে শুরু হবে। প্রত্যেকটা মিনিস্ট্রি স্বতঃপ্রণোদিত হয়ে তারা যেগুলো মনে করছেন যে এই রিফর্মগুলো করা দরকার, প্রত্যেকটা রিফর্ম তারা কিন্তু ক্যারি আউট করেছেন গত 1 বছরে এবং আরও করছেন। এই যে 367টা গত
সপ্তাহে আমরা বললাম, সেটা হচ্ছে যে 10টা কমিশনের সুপারিশের থেকে 367টি আশু করণীয় নেওয়া হয়েছে। বাংলাদেশে আর কখনো যেন স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফিরে না আসে তা নিশ্চিত করতে সাংবিধানিক সংশোধনী আনার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রের উইটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে প্রকাশিত একটি নিবন্ধে এ পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জেনারেশন জেড এই বিশ্বকে রক্ষা করতে পারে শীর্ষক নিবন্ধে অন্তর্বর্তী সরকার প্রধান উল্লেখ করেন, নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিশেষজ্ঞ, রাজনৈতিক দল এবং নাগরিকদের নিয়ে একটি বিস্তারিত সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে, যা বাস্তবায়ন করা এই সরকারের প্রধান লক্ষ্য। নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের পর নির্বাচিত বা নিযুক্ত কোনো পদই থাকবেন না তিনি। পাশাপাশি প্রবাসীরা সহ সব বৈধ ভোটার যেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাও নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন প্রফেসর ইউনূস। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রেনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাঞ্চলে 3 কাঠা জমির দলিল হস্তান্তর করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরওয়ার মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক সাগর সরওয়ার এই প্লটটি 2004 সালে আবেদন করে 2005 সালে বরাদ্দ পান। পরবর্তীতে 2009 সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী সরকার এই প্লট সাগর সরওয়ারের পরিবারকে এই প্লটটি বুঝিয়ে দেয়নি। প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলায় দ্রুত তদন্ত করার নির্দেশ দেন তিনি। এ সময় নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেয় মেঘ। আসলে এই 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পলাতক 8 আসামির বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। মামলার সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 14 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই দিন ধার্য করেন। এদিকে এই মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশ সদস্য আফজালুল হক। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই 5ই আগস্টে 6 জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ। উপস্থিত 8 জন আসামির মধ্যে 7 জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন, তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চাইলেন দেলোয়ার হোসেন সাঈদীর মামলার তৎকালীন সরকার পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালী। ট্রাইব্যুনালে হাজির হয়ে প্রসিকিউশনের কাছে গুম নির্যাতনের অভিযোগ করেন তিনি। অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 32 জনের নাম উল্লেখ করা হয়েছে। সুখরঞ্জন বালী দাবি করেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে নানা নির্যাতন করে তৎকালীন সরকার। ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার মুহূর্তে তাকে সাদা মাইক্রোবাসে তুলে 3 মাসের বেশি আটকে রাখা হয়। পরে ভারতে নিয়ে বসিরহাটে বন্দি রাখা হয় 5 বছর। এ মামলায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। এইখান দিয়া নিয়ে গেছে, কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। উনি বলেছেন যে তাকে এরপরে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে। বিএসএফ জওয়ানরা তাকে 2 হাতে পিঠে, কানের নিচে পিঠে মেরেছে, মারছে, তারপরে 2 হাত মেরে তাকে ভারতীয় জওয়ানদের কাছে হস্তান্তর করে দিয়েছে। আমরা এখানে 1 নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে, যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন। সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, তাকে আমরা 2 নম্বর আসামি করেছি। নিজামুল হক নাসিম, যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে আমরা 3 নম্বর আসামি করেছি। বৃহস্পতিবার ছিল 21 আগস্ট গ্রেনেড মামলার 21 বছর। এ মামলায়
এ হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় 4 সেপ্টেম্বর। পঞ্চম দিনের শুনানি শেষে রায়ের তারিখ জানানো হয়। শুনানিতে তারেক রহমানের আইনজীবী SM শাহজাহান বলেন, আপিল বিভাগ হাইকোর্টের খালাসের রায় বহাল রাখা হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই মামলা শুনানির জন্য তালিকায় 1 নম্বরে রাখা হয়। এর আগে গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। শুনানি করেছেন আসামি পক্ষের আইনজীবী SM শাহজাহান। গত 1 ডিসেম্বর লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবনের রায় বাতিল করে হাইকোর্ট। বিগত 16 বছর এক শ্রেণীর শিল্পী, কবি, সাহিত্যিকরা ব্যক্তিগত স্বার্থে নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে প্রামাণ্য চলচ্চিত্র 36 জুলাই প্রদর্শনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, বিগত 16 বছর দেশের মানুষের অর্থ রাষ্ট্রযন্ত্রকে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটি পুলিশ কর্মকর্তাকে দিয়ে শেখ মুজিবের জীবনী লেখনির মাধ্যমে স্পষ্ট হয়েছে। এতে অংশ নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বিগত 16 বছরের আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে বিস্তৃত আলোচনা দরকার। বলেন, জুলাই গণ অভ্যুত্থান কয়েকজনের আন্দোলন না, 16 বছরের আন্দোলনের সফলতা এসেছে 36 জুলাই বলেও মন্তব্য করেন তিনি। আজকের যে এই 2024-এর জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক বা ফ্যাসিবাদের পতনের যে একটা ডকুমেন্টারি দেখানো হয়েছে, আমার দেখা অনেকগুলো ডকুমেন্টারির মধ্যে যে 16 বছরের আন্দোলন, সংগ্রাম এবং বিভিন্ন ঘটনার একটা চিত্র উঠে এসেছে। শেখ মুজিবুর রহমানের নামে একটি বই তারা তৈরি করবেন বা একটা বই তারা তৈরি করছেন তার নামে। আমিও কিন্তু বিশ্বাস করতাম এটা শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই লিখেছেন। কিন্তু যে এখন নতুন যে ঘটনা ঘটছে, একজন পুলিশ অফিসারকে সে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তার কয়েকজন সহকর্মী সহ সেইটা তৈরি করেছেন এবং এই জন্য তাদেরকে প্লট দেওয়া হয়েছে, এই জন্য তাদেরকে 1 কোটি করে টাকা দেওয়া হয়েছে। যে কি ধরনের রাষ্ট্র নিয়ে, দেশের মানুষের অর্থ নিয়ে, রাষ্ট্রের অর্থ নিয়ে কি লুটপাটটা করা হয়েছে, কি অনাচারটা করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে কমিশন তাদের লাঙল প্রতীকে নির্বাচন করার সুযোগ দিবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। দলের চেয়ারম্যানকে বাদ দিয়ে জাতীয় পার্টি দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকারের মদদে কিছু ভাড়াটে লোক নিয়ে একটি অংশ জাতীয় পার্টি গঠন করেছে বলেও দাবি করেন তিনি। দেশের অর্ধেক মানুষ এখন শঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন অভিযোগ করে তিনি বলেন, সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা নেতারা জানান, এখনও সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে। ভবিষ্যতে হিন্দু সম্প্রদায়ের লোকজন কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। আমাদের একটি অংশ, যাদের কারণে আমরা বেশিরভাগ সময় দোষর হিসেবে পরিচিত হয়েছি, তারা এখন আবার এই সরকারের সঙ্গে আমরা যে তাদের কথাবার্তা বিভিন্ন জায়গায় যেটা প্রচার হচ্ছে তাতে যেটা আমরা শুনেছি সেটা হলো তারা বলতে চেয়েছেন যে সরকারের সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং তারা জাতীয় পার্টির নেতৃত্ব নেবেন GM কাদের ছাড়া। আমাদের সৌভাগ্য বা আমি মনে করি তাদের দুর্ভাগ্য যে তাদের এই ডাকে প্র্যাকটিক্যালি নট ইভেন 1%, মানে লেস দ্যান 1% লোক তাদের সঙ্গে গেছে। দেশের বাণিজ্যের স্বার্থে যা যা করা দরকার তাই করবে অন্তর্বর্তী সরকার। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, ভারত কিংবা পাকিস্তান যে কোনো দেশের সাথে বাণিজ্যের মাধ্যমেই হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে সফররত পাকিস্তানি বাণিজ্য মন্ত্রী কামাল খানের সাথে সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে যৌথ অর্থনৈতিক ট্রেড কমিশন চালুর ব্যাপারে একমত হওয়া ছাড়াও আলোচনায় ওষুধ শিল্প, কৃষি ও
খাদ্যপণ্য, ইস্পাত শিল্প, পাট ও পাটজাত পণ্য, বস্ত্র ও পোশাক খাত, চামড়া ও চামড়াজাত পণ্যের বিষয়গুলো গুরুত্ব পায়। বাংলাদেশের বাণিজ্যিক যে সক্ষমতা, ক্রয় এবং বিক্রয়, এই ব্যাপারে আমরা আমাদের সরকারের হচ্ছে আমাদের দেশের স্বার্থে যে যা করণীয়, সেটা যুক্তরাষ্ট্র হোক, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক, চীন হোক, আমরা আমাদের দেশের স্বার্থে যা প্রয়োজনীয় আমরা সকল কিছুই করব। খাগড়াছড়ির রামগড়ে মা মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে রামগড় পৌরসভার বাগানটিলা এলাকায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রামগড়ের বাগানটিলা এলাকার মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম ও তার মেয়ে রেহেনা আক্তার। রেহেনার স্বামী মোস্তফা ওমান প্রবাসী, ঘরে শুধু মা মেয়ে দুজনই থাকতেন। সকাল থেকে মা মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে তাদের খুঁজতে যান প্রতিবেশীরা। পরে ঘরে ঢুকে দুইটি কক্ষের বিছানায় মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন পুলিশ। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা। সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর থেকে যেন আর কোনো পাথর চুরি না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে সাদা পাথরে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় তিনি বলেন, সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় সব হবে, পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হবে। এছাড়া সিলেট থেকে যাতে চুরি করা পাথর বের হয়ে না যেতে পারে সেজন্য নিরাপত্তা আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, ইতোমধ্যেই জনগণের এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই দায়িত্ব পালনে তার প্রশাসনও বদ্ধপরিকর। পরে সাদা পাথর পরিদর্শন শেষে ফেরার সময় 3 ক্রাশার মিলের পাথর জব্দ করেন তিনি। এখানে পানিশমেন্ট প্রয়োজন হয় তাহলে প্রচলিত যে আইন আছে সেই আইন মোতাবেক হবে, যে যতটুকু অপরাধ করবে সেই অনুযায়ী হবে। সেটা জেলা হতে পারে, বড় ধরনের শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে, যারা বেশি অপরাধ করবে তারা সেরকম হবে। এটা সুতরাং এইটা দেখতে হবে যে অপরাধের মাত্রা কতটুকু। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার উল্টে এক নারী সহ নিহত হয়েছেন 3 জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 1 জন। বৃহস্পতিবার ভোর 6টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শোলঘর এলাকায় এই ঘটনা ঘটে। আহত রবিন জানান, রাজধানীর মধ্যবাড্ডা থেকে 4 বন্ধু মিলে মাওয়া এলাকায় ঘুরতে যান। ফেরার পথে একটি পাম্পে চালক জরুরি প্রয়োজনে নামেন। এ সময় তাকে রেখেই এক বন্ধু প্রাইভেট কারটি চালিয়ে ঢাকায় আসার চেষ্টা করে। এক পর্যায়ে কারটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন 2 জন। আহত 2 জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 311 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি দাঁড়ালো 110 জনে। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের মধ্যে 3 জন ঢাকা দক্ষিণের বাসিন্দা এবং 2 জন রাজশাহীর বাসিন্দা। এছাড়া একদিনে 315 ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট 26,379 রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 27,782 জন। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে তালা ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেছেন ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই আন্দোলন করেন তারা। পরে সমস্যা সমাধানের আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা। শিক্ষার্থীরা জানায়, গত 25 দিন ধরে দাবি আদায়ে আন্দোলন চলছে। আলটিমেটাম অনুযায়ী একাডেমিক কাউন্সিলে সময়সূচির ঘোষণা না আসায় আজ প্রশাসনিক ভবনে উপাচার্যের রুমে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় উপাচার্য নিজ কক্ষে না থাকলেও আটকা পড়েন
প্রশাসনিক কর্মকর্তারা। এর আগে বিষয়টি নিয়ে কয়েক দফা আলোচনার হলেও তা ফলপ্রসূ হয়নি। বর্তমানে দেশের 7টি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হয়, যার ফলে গ্রাজুয়েটরা একটি ডিগ্রিতেই প্রাণী চিকিৎসা ও উৎপাদন সংক্রান্ত বিষয়ে সরকারি বেসরকারি পর্যায়ে সব ধরনের পদে আবেদন করতে পারে। কিন্তু আলাদা ডিগ্রির কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের শিক্ষার্থীরা সুযোগ বঞ্চিত হচ্ছে। পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে প্রায় 13 লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুটি গোডাউন থেকে প্রায় 13,42,500 টাকা মূল্যের 65টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং 10,500 মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নষ্ট করা হয়। এ সময় গোডাউন মালিককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কুমিল্লার বিসিক এলাকায় সায়েম নামে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সায়েম ও তার সহযোগীরা বিসিক এলাকার বিভিন্ন কারখানা থেকে চাঁদা আদায় করত। এছাড়া তারা চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে সায়েম বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদার জন্য যায়। এ সময় ফ্যাক্টরির লোকজন তাকে ওই ভবনে মারধর করে আটকে রাখে। পরে সায়েমের সঙ্গীরা তাকে গিয়ে হট্টগোল করে। এর এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে সায়েমকে আবারও মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিলেট সিটি গাজা সিটি দখলে প্রথমবারের মতো সামরিক অভিযান শুরু করল ইসরায়েলি বাহিনী। এই অভিযান পরিচালনায় 60,000 রিজার্ভ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। এই বছর এই বহুল সংখ্যক সেনা আগামী সেপ্টেম্বরের শুরুতে মাঠে কাজ করবে। হামাসের অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত মেনে নেওয়ার পরও নিরপরাধ বেসামরিক মানুষদের উপর নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। গেল সপ্তাহে গাজা সিটি দখলের ঘোষণা দিয়ে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয় নেতানিয়াহু সরকার। পরে ইসরায়েলের এমন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সতর্ক করেছেন, গাজা সিটি দখলের পরিকল্পনা সবার জন্যই বিপর্যয় ডেকে আনবে। গাজা গোটা অঞ্চলে যুদ্ধ স্থায়ী হবে। এক টেলিভিশন ভাষণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানান, গাজা সিটি থেকে হামাসের অস্তিত্ব মুছে ফেলতে সামরিক অভিযান চলবে। 3 দিনের ভারত সফর শেষে আফগানিস্তান সফরে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সফরের অংশ হিসেবে তিনি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ও বাণিজ্য যুদ্ধ চলার মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালাচ্ছে চীন। সীমান্ত বিরোধ নিষ্পত্তি ও দ্বিপাক্ষিক বাণিজ্য সহ বেশ কিছু বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে ভারত ও চীন। ভারত সফর শেষে আফগানিস্তানে পৌঁছালে তাকে স্বাগত জানায় তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তারা। ষষ্ঠ চীন ও আফগানিস্তান পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে কাবুলে এসেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তান থেকে এরপর তিনি পাকিস্তান সফরে যাবেন। পাকিস্তানের সফর শেষে শুক্রবার চীনে ফিরে যাবেন ওয়াং ই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালন্ট এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জেরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির 2 বিচারক ও 2 প্রসিকিউটরের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধাপরাধের দায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলিদের বিরুদ্ধে অবৈধ পদক্ষেপ নেয়ার অভিযোগে আইসিসির 4 কর্মকর্তার বিরুদ্ধে বুধবার এ নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর ফলে যুক্তরাষ্ট্রের তাদের কোনো সম্পদ বা আর্থিক লেনদেন থাকলে তা জব্দ করা হবে।
জব্দ হয়ে যাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির স্বাধীনতা ও নিরপেক্ষতা হুমকির মুখে পড়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন আদালত। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ন্যায় বিচারের ভিত্তিতে ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। 2023 সালের 9 মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত 8টি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই আবেদন মঞ্জুর করেন দেশটির আদালত। দেশটির প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে একটি বেঞ্চ আবেদনগুলোর শুনানি পুনরায় শুরু করেন। এ সময় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের পক্ষে ছিলেন ব্যারিস্টার সালমান সফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি। পিটিআই সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে এক এক্স বার্তায় এটিকে ইমরান খানের জন্য বিজয় বলে অভিহিত করেছে। এদিকে 8 মামলায় জামিন পেলেও ইমরান খানের মুক্তির সম্ভাবনা নেই, কারণ তার বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার আত্মসাৎ ও দুর্নীতির মামলা রয়েছে। আগামী 28 ডিসেম্বর থেকে মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানিয়েছে দেশটির জান্তা সরকার। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জান্তা সরকার জানিয়েছে, প্রথম দফায় দেশটির 1/3 টাউনশিপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আছে রাজধানী নেপিদোর সব টাউনশিপ। এছাড়াও রয়েছে বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের 1/4 টাউনশিপ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন পক্ষের লড়াই চলছে সেখানে ভোট আয়োজনের সম্ভাবনা খুবই কম। এরই মধ্যে রাখাইনের 14টি টাউনশিপ এই রাজ্যের প্রায় পুরোটা সশস্ত্র গোষ্ঠীর আরাকান আর্মির দখলে। গত 18 আগস্ট প্রায় 4.5 বছরের জরুরি অবস্থা তুলে নিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে জান্তা সরকার। দেশটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2020 সালে। সে নির্বাচনে অং সান সুচির নেতৃত্বাধীন দল জয়ী হলেও পরে ভোট জালিয়াতির অভিযোগ এনে সরকার উৎখাত করে সেনাবাহিনী। ভারী বর্ষণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে 48 ঘন্টার বেশি সময় ধরে অন্ধকারে ডুবে আছে পাকিস্তানের করাচি শহরসহ সিন্ধু প্রদেশের বেশ কয়েকটি অঞ্চল। এছাড়া একদিনের বৃষ্টিতে দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। বুধবার মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় গোটা করাচি শহর। বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে দেশটির বিভিন্ন বাণিজ্যিক রাজধানী। বেশ কয়েকটি এলাকায় 24 থেকে 48 ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। চরম বিপাকে পড়েছেন নগরীর বাসিন্দারা। বিদ্যুৎ বিভ্রাটে দেখা দিয়েছে খাবার পানির সংকট। ভারী বর্ষণে গিলগিট বালচিস্তানে অন্তত 11 জন এবং করাচিতে 10 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি, অবকাঠামো ও স্থাপনা। আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া অফিস। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়া এলাকা পরিদর্শনে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কিছুতেই থামছে না স্পেনের জামোরা অঞ্চলের দাবানল। এবার দাবানলের আগুন নেভাতে সহায়তার জন্য অগ্নি নির্বাপক যানবাহন এবং বিমান পাঠিয়েছে চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং স্লোভাকিয়া। আগুন নেভাতে বৃহস্পতিবার রাত থেকে স্প্যানিশ দমকল কর্মীদের সঙ্গে একযোগে কাজ করছেন ফরাসি দমকল কর্মীরাও। এমনকি স্প্যানিশ সেনাবাহিনী 3,400 সৈন্য এবং 50টি বিমান মোতায়েন করেছে। চলতি বছর দাবানলের আগ্রাসী থাবায় এখন পর্যন্ত স্পেনে আনুমানিক প্রায় 4 লাখ হেক্টর বনভূমি পড়ে গেছে, যা ম্যালোরকা দ্বীপের আয়তনের সমান। এছাড়া 2006 সালের রেকর্ড অনুযায়ী এটি সবচেয়ে বড় দাবানলের ঘটনা। আর 2006 থেকে 2024 সালের গড় হিসেবে 4 গুণেরও বেশি দাবানলের আগুনে ধুঁকছে স্পেন। এছাড়াও 2 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের সম্মুখীন হচ্ছে দক্ষিণ ইউরোপের বেশিরভাগ এলাকা।
সিপিএলে ৮ রানে জয় পেয়েছে সাকিব আল হাসানের অ্যান্টিগুয়া ও বারবুডা ফ্যালকনস। ব্যাট হাতে ব্যর্থ থাকলেও ১ ওভার বল করে সাকিব নিয়েছেন একটি উইকেট। স্বীকৃত টি-20 সাকিবের উইকেট সংখ্যা এখন ৪৯৯টি, আর মাত্র একটি উইকেট পেলেই ৫০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ৫৫ রানে ৩ উইকেট হারালে ক্রিজে নামেন সাকিব আল হাসান। তবে ১৩ বলে মাত্র ৭ রান করে সুনীল নারিনের বলে উসমান তারিকের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে সাকিবের এন্টিগো জবাবে ব্যাট করতে নেমে ১৫৯ রানে থামে ত্রিনিবাগোর ইনিংস। ক্রিকেটারদের রাগবি ধাঁচে ব্রঞ্জ টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট অভিনব পন্থা চালু করেছে বিসিসিআই। মূলত ক্রিকেটারদের লম্বা সময় ফিটনেস ধরে রাখতে এই পরীক্ষা চালু করছে তারা। ব্রঞ্জ পরীক্ষায় প্রথমে ২০ মিটার দৌড়ে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে হয়, এরপর ৪০ মিটার দৌড়ে ফিরতে হয়, এরপর আবার ৬০ মিটার দৌড়ে ফিরতে হয়। পুরো প্রক্রিয়া হলো ১ সেট। এভাবে একবারে ৫ সেট করতে হবে। সব মিলিয়ে ৫ মিনিটে ১২০০ মিটার দৌড়ে এই ৫ সেট সম্পন্ন করতে হয়। ভারতীয় ফিটনেস কোচ লেরুর ভাবনা থেকে আসে এই ব্রঙ্কো টেস্ট। এটি মূলত বোলার ও ফিল্ডারদের একুরেসি, শার্পনেস ও রান আপ ও ফলো থ্রুতে প্রভাব রাখবে। দেশে নারী ফুটবলের নিয়মিত সাফল্যকে বড় অর্জন বলে মানছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। বাংলাদেশ জাতীয় দল ও অনূর্ধ্ব ২০ দলের ও এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করায় মেয়েদের ফুটবল নিয়ে বেশ আশাবাদী তিনি। সামনে অনূর্ধ্ব ১৭ দলের খেলা শেষে মেয়েদের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার ঘোষণা করতে চায় বাফুফে। আমাদের নারী দলের প্রস্তুতির জন্য অনেক আমরা এগিয়ে গিয়েছি। এর পাশাপাশি আপনারা জানেন ইতিমুহূর্তে আমাদের অনূর্ধ্ব ২০ দলও কিন্তু কোয়ালিফাই করেছে, আর আমরা ওয়েট করতেছি আগামীতে অনূর্ধ্ব ১৭ দল কোয়ালিফাই করে কিনা দেখার জন্য। তো আমাদের মিশন অস্ট্রেলিয়া যেটা আমরা ঘোষণা দিয়েছি সেটার জন্য আমাদের ক্যালেন্ডারটা তৈরি হয়ে গিয়েছে। আমরা কিছু লজিস্টিক ফাইন্যান্স করার পরে ঘোষণা দিয়ে দিব ডিটেলসগুলোকে। বাহরাইন অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের সাথে প্রথম প্রস্তুতি ম্যাচের পর একদিনের বিশ্রাম শেষে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ জাতীয় দল ফিরেছে অনুশীলনে। ক্যাম্পে পঞ্চম দিনের মতো অনুশীলন শেষ করেছে বাংলাদেশের যুবারা। অনুশীলনে আগের ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফরা। গরমের মাত্রা বেশি থাকার পরও ফুটবলাররা তাদের দৃঢ়তা দেখিয়েছেন এবং ভুলগুলো সংশোধনের মনোযোগ দিয়েছেন। এদিন প্রায় ৯০ মিনিট অনুশীলন করেছে অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের ফুটবলাররা। আগামী ম্যাচে জয় পাওয়ায় ফুটবলারদের মূল লক্ষ্য। আজকে ভালো ট্রেনিং হয়েছে আমাদের। গত ম্যাচে যে আমাদের মিস্টেকগুলো ছিল সেই মিস্টেকগুলো নিয়ে আজকে কোচ কাজ করছে। তো আলহামদুলিল্লাহ এখানে অনেক গরমের মধ্যেও আমরা কষ্ট করে যাচ্ছি, তো এটা মনে করতেছে আমাদের জন্য একটা ভালো দিক। আমাদের ভুলগুলো ছিল, আমরা ওই ভুলগুলো নিয়ে আজকে আমরা কাজ করেছি এবং গতকালকে আমাদের রিকভারি সেশন ছিল। তো হচ্ছে আমাদের নেক্সট ম্যাচে আমরা মানে যেরকম গেম প্ল্যানিং নিয়ে খেলবো বা যেরকম আমাদের গত ম্যাচে ভুল টুটি ছিল আমরা ওইগুলো নিয়ে আজকে কাজ করছি। ইভেন আজকে আমাদের ট্রেনিং সেশনটা অনেক ভালো গেছে। আজকে মূলত ওই ম্যাচের ভুলভ্রান্তিগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছে কোচ এবং ছেলেদেরকে বোঝানোর চেষ্টা করেছে আসলে আমাদের দুর্বলতাগুলো, এবং ওগুলো নিয়ে কাজ হয়েছে এবং আলহামদুলিল্লাহ ছেলেরা ভালো কাজ করেছে। সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে কিছু ভুলভ্রান্তি থাকলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরা খেলাটা খেলতে চায় তরুণীরা। ভুটানের চাং মিলিথাং স্টেডিয়ামে শুক্রবার বিকেল ৩টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচেও জয়ের প্রত্যাশা কোচ আবুল হোসেনের। আগামীকাল আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচ। আমরা যে ভুল ত্রুটিগুলি করেছি, আমরা যে মিস্টেকগুলি করেছি, এই মিস্টেকগুলি যেন না হয় সেগুলি নিয়ে আমরা কাজ করেছি। আজকে আমাদের রিকভারি সেশন ছিল, আমরা আইস বাথ এবং স্ট্রেচিং করেছি এবং ভিডিও অ্যানালাইসিস আমরা করব।
যে ইন্ডিয়ার সাথে আমরা কিভাবে ম্যাচ খেলবো, কারণ আমরা এখন ফোকাস করতেছি ইন্ডিয়ার সাথে ম্যাচ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।